আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনার এয়ারওয়েজের সাথে। জি। ভীষণ ভালো লাগলো। চলে যাচ্ছি মুশফিক ভাইয়ের কাছে। আপনার গ্রুপে আপনি যে দায়িত্বে রয়েছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। জি। আম, আমি আমার বিডি লিমিটেডে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি। জি। গ্রাফিক ডিজাইনার আই থিঙ্ক বাংলাদেশে একটু অচেনা একটা ক্যারিয়ার চয়েস, কিন্তু এটা ধরেন একটা অনেক ওয়াইড ফিল্ড কভার করে। কিন্তু মেইনলি ধরেন এটা প্রিন্ট রিলেটেডও হতে পারে, ওয়েব রিলেটেডও হতে পারে। আমাদের এই কোম্পানিতে আমার এখানে দায়িত্ব হলো প্রিন্ট এবং ওয়েব রিলেটেড যা মার্কেটিং মেটেরিয়াল দরকারি ওই সবগুলো প্রস্তুত করা। সো প্রিন্ট মেটেরিয়ালের আন্ডারে এসব পড়তে পারে, ধরেন ক্যাটালগ বলেন, ব্রোশিওর বলেন, এরপর ফ্লায়ার বলেন, এরকম এবং ইত্যাদি এসব জিনিসপত্র প্রিপেয়ার করা। এবং ওয়েব ম্যাটেরিয়ালের জন্য ধরেন ফেসবুকের জন্য ইমেজেস, এরপর ধরেন আমাদের ওয়েবসাইটের জন্য পুরো ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ওয়েবসাইটে ধরেন লেখার জিনিসপত্র বা ছবি টবি এইসব প্রিপেয়ার করা আমাদের দায়িত্বের মধ্যে আসে। আমি যদিও নাকি এই দায়িত্বে নাই, কিন্তু আমাদের গ্রাফিক্স টিমের মধ্যে অন্য মানুষের দায়িত্ব হলো আমাদের থেরাপি রিলেটেড অনেক ভিডিও আছে যে আমাদের সফটওয়্যার কীভাবে ইউজ করবে, এটা আমরা আমাদের ইউজারদের জন্য বানাই। তো এইটাও আমাদের গ্রাফিক্স টিমই হ্যান্ডেল করে। তো এতগুলো কর্পোরেট হাউস অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে, তো আপনার কাছে কি মনে হয় এতে আপনাদের কর্পোরেট হাউসগুলোর অনেক লাভ হয়েছে? কারণ সবাই জানতে পেরেছেন এক একটা টিমকে এবং তার পেছনের কর্পোরেট হাউসগুলোকে। আমি অবশ্যই বলবো যে এটাতে আমাদের অনেক অ্যাডভান্টেজ হয়েছে। যে শুধুমাত্র ভাইয়া যা বললেন যে আমাদের এই হেকটিক লাইফস্টাইল থেকে যে একটা ব্রেক পাচ্ছি, একটা বিনোদন হচ্ছে, তাছাড়া যে অফ দ্য ফিল্ড যে একটা কোম্পানির মানুষজনের মধ্যে যে বন্ডিংটা যে বাড়ছে, যে ফ্রেন্ডশিপটা যে হচ্ছে, ওইটাও আমরা খুব ভ্যালু করি এবং ওইটার জন্য আমরা খুব কৃতজ্ঞ এসএন গ্রুপের কাছে। চলে যাচ্ছি মাহমুদুল ভাইয়ের কাছে। আপনি তো নিজেও খেলেছেন, জানতে চাই এই টুর্নামেন্টগুলো আয়োজন হচ্ছে তার সেখান থেকে কি আমাদের প্লেয়ার কি বেরিয়ে আসবে, পটেনশিয়াল প্লেয়ার? না, অবশ্যই এরকম একটা বড় প্ল্যাটফর্মে এখানে 36টা কর্পোরেট হাউস এখানে পার্টিসিপেট করেছে এবং আমাদের এখানে যারা কাজ করে তাদের ভিতরে স্পোর্টসম্যানশিপও আছে এবং ডেফিনেটলি এখানে অনেক ভালো খেলোয়াড়ও আছে এবং আমার বিশ্বাস যে আমাদের এত বড় টুর্নামেন্ট থেকে অবশ্যই কিছু ভালো খেলোয়াড় বের হয়ে আসবে। জি, এবং আপনাদের টিম এখানে অংশগ্রহণ করেছে, পরবর্তীতে আপনারা চেষ্টা করছেন স্পন্সরশিপের টাইটেল স্পন্সরশিপ নেওয়ার জন্য। বেসিক্যালি আমি এখানে আপনাকে একটু অ্যাড করতে চাই ইন আ সেন্স যে আমাদের আসলে এই খেলাধুলার পিছনে মূলত প্রেরণা দেন হচ্ছে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আছেন মিস্টার ওবায়দুল করিম এবং তার সুযোগ্য ছেলে আছেন আমাদের এমডি হিসেবে মিস্টার সালমান ওবায়দুল করিম। ওনার যথেষ্ট আগ্রহ এবং উৎসাহ আছে আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেশনের ব্যাপারে এবং আমাদের যে কোনো ব্যাপারে ওনারা প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়ে থাকেন। মুশফিক ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আছেন, এখন ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশে কোন পর্যায়ে রয়েছে? আমি বলবো যে এখন বাকি সব প্রফেশনের তুলনায় গ্রাফিক ডিজাইন এখানে একটু মোটামুটি নতুন একটা ফিল্ড। কিন্তু আমি যা নাকি দেখছি এখানে অলরেডি অনেকজন কিন্তু কোনো কোম্পানি বা কোম্পানির আন্ডারে কাজ না করলেও তারা নিজেরা প্রাইভেটলি কাজ করে, তারা আউটসোর্সিং করে বা ফ্রিল্যান্সিং করে এবং আউটসোর্সিং শুধু খালি এই দেশের মানুষের জন্য না, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য করে। ধরেন আমার জানার মতে এইসবের মধ্যে যেসব কাজ আছে তার মধ্যে ধরেন প্রিন্টের মধ্যে আছে, ধরেন আমি যা বললাম ক্যাটালগ বানানো থেকে ফ্লায়ার বানানো, লোগো বানানো, বিজনেস কার্ড বানানো, এগুলো ধরেন প্রিন্ট রিলেটেড কাজের আন্ডারে পড়ে। আর ধরেন ওয়েব রিলেটেড কাজের আন্ডারে ধরেন পুরো ওয়েবসাইট বানানো থেকে ওয়েবসাইটের জন্য আমরা যে ফেসবুকে যে অ্যাডসগুলো দেখছি, না হয় ধরেন আপনি কোনো ওয়েবসাইটে গেলেন পাশে অনেক অ্যাড লাগবে যে ক্লিক হিয়ার, যে এরকম অ্যাডগুলো বানানো, এগুলো ধরেন গ্রাফিক ডিজাইনারের কাজের আন্ডারে আসে। আমার মতে কি এরকম ধরনের একটু অল্টারনেটিভ টাইপ ক্যারিয়ারকে যদি নাকি আমরা একটু প্রমোট করি তাহলে আই থিঙ্ক এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য আরও ভালো হবে। যে সবাই বাস যে ডক্টর ইঞ্জিনিয়ারিং হতে হবে ওটার দিকে যেতে হবে, আমি যদি নাকি ভালো না করি তাহলে আমি একটু অন্য একটা ক্রিয়েটিভ সাইডেও যেতে পারি, এই অপশনটা পেলে তাদের জন্য আরও সুবিধা হবে। অবশ্যই একজন মানুষ যদি চায় সে গ্রাফিক ডিজাইনার হতে, তার কি কি করণীয় রয়েছে? তার করণীয় আমার মতে গ্রাফিক ডিজাইনের দুইটা বড় স্কিল হলো, একটা হলো তার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং সেকেন্ড হলো যে সে যে ফিল্ডে যাচ্ছে সেই ফিল্ডের সফটওয়্যারগুলো জানা। এখন ক্রিয়েটিভিটি অনেকজন বলে যে বাস বর্ন আসতে হয়, কিন্তু এটা কিন্তু পুরোপুরি সত্যি না। যে অনেকজন ধরেন শুরুতে তত ক্রিয়েটিভ না থাকলেও আস্তে আস্তে ওভার টাইম প্র্যাকটিস করে করে আরও আর্ট করে করে আর ইন্সপিরেশন নিয়ে নিয়ে আর ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন। এবং সফটওয়্যারের ক্ষেত্রে
ওইটা আগে একটা বড় একটা পদক্ষেপ হলো আপনার প্রথমে বেছে নিতে হবে যে আমি কোন সাব সেক্টরে যেতে চাই। আমি কি ধরুন প্রিন্টের দিকে যেতে চাই নাকি ওয়েবের দিকে যেতে চাই। ওইটা আপনি যখন নাকি প্রথমে সিলেক্ট করেন, এরপর ওইটার আন্ডার একটু সাবসেকশন আছে, তো সেই হিসাবে আপনার সফটওয়্যারটা প্রথমে বেছে নিতে সাবসেকশনটা প্রথমে বেছে নিতে হবে। তো সেই অনুযায়ী আপনার সফটওয়্যারটা আস্তে আস্তে শিখতে হবে। এবং সফটওয়্যার শেখার জন্য আজকাল বাংলাদেশে অনেকজন আছে, অনেক কোর্স টোর্স করায়, ধরেন মান্থলি, উইকলি, এরকম ডিফারেন্ট ডিউরেশনসের অনেক কোর্স আছে। আর তাছাড়া যদি নাকি আপনি চান আপনি সেলফ টট নিজে নিজে অনেক কিছু শিখতে পারেন, ধরেন ইউটিউব বলেন, অন্য টরেন্ট বলেন, বা এরকম অন্য ওয়েবসাইট বলেন, ওখান থেকে অনেকটুকু শেখা যায়। জানতে চাই মাহমুদুল ভাইয়ের কাছে, আপনার ক্যারিয়ার তো শুরু হয়েছে পাইলট হিসাবে, তো একজন পাইলট হতে হলে তার কি কি করণীয় রয়েছে? একজন পাইলট হতে গেলে তাকে প্রথম থেকেই সেই স্বপ্নটা দেখতে হবে আকাশে ওড়ার, এটা আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়ত তাকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএসসি এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তারপরে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে 4টা ফ্লাইং স্কুল আছে, যে কোনো একটা স্কুলে তাকে অ্যাডমিট হতে হবে এবং ইনিশিয়াল 6 মান্থ তাকে এক্সটেন্সিভ গ্রাউন্ড ট্রেনিংয়ে যেতে হবে। বিকজ আপনি জানেন যে ফ্লাইংয়ের সাথে আসলে অনেকগুলো সাবজেক্ট জড়িত, লাইক ওয়েদার রিলেটেড, দেন এয়ার ট্রাফিক কন্ট্রোল রিলেটেড, যেটা এয়ারক্রাফট আছে এয়ারক্রাফটের অ্যারোডাইনামিক্স আছে, অ্যারো ইঞ্জিন আছে, সো হিউম্যান পারফরমেন্স আছে, মেডিকেলি আপনাকে ফিট থাকতে হবে। এই সবগুলা সাবজেক্ট আপনাকে গ্রাউন্ড নলেজ 6 মান্থে কমপ্লিট করার পরে দেন আপনাকে 150 ঘন্টার একটা কোর্স করতে হবে, 150 ঘন্টা ফ্লাইং টাইম লাগবে, যেটা সিভিল এভিয়েশন অফ বাংলাদেশের মিনিমাম রিকোয়ারমেন্ট একটা কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য। তো একটা ছেলে বা একটা মেয়ে যে কেউ এই প্রফেশনে আসতে পারে, আসার পরে যে কোনো একটা স্কুল থেকে তার 150 ঘন্টা ফ্লাইং টাইম শেষ করে সে একটা পরীক্ষার মাধ্যমে সে তার লাইসেন্সটা যখন হাতে পাবে, তখন he or she is ready to operate in any commercial airlines operation. আপনি তো পরবর্তীতে ওরিয়ন গ্রুপের সাথে যুক্ত হয়েছেন। আমি ফ্লাইংটা যেহেতু আমার এটা রেগুলার বেসিসে থাকে না, যেহেতু ফ্লাইং করার পরেও আমি দেখা যাচ্ছে দিনে আমি অনেক যথেষ্ট সময় পাই, এই জন্য এই সময়টা আমি আসলে কর্পোরেট সেক্টরে আমার কিছুটা পার্সোনালি নেক ছিল, একটা বলতে পারেন যে প্যাশন ছিল, এই জন্য আসলে এই সেক্টরটাকে আমি এক্সপ্লোর করে দেখছি। আসলে ফ্লাইং পেশা কিন্তু অনেক ডিফারেন্ট একটা পেশা এবং অনেক দুইটা টোটালি ডিফারেন্ট দুইটা প্রফেশন। জি, তো এক ফ্লাইং পেশার মধ্যে একজনকে কিন্তু অনেক দিক মাথায় রাখতে হয়, তো কোন কোন স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো থাকে যেটা না থাকলেই নয় একজন পাইলটের মধ্যে? না, একজন পাইলটের ভিতরে তার ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে তার আইকিউ লেভেল হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্টের উপরে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি বললাম যে একটা ফ্লাইট অপারেট করার আগে অনেকগুলো বিষয় ক্যালকুলেশন থাকে, লাইক আমার এয়ারক্রাফটটা লোডিং হচ্ছে কিনা ঠিক মতো, ট্রিমিং ঠিক আছে কিনা, ঠিক আছে, তারপরে আমার এয়ারক্রাফটটা মানে সচল কিনা অপারেশন করার জন্য, এটা ঠিক আছে কিনা, ওয়েদারটা ঠিক আছে কিনা, যে এয়ারফিল্ড থেকে আমি যাচ্ছি ডিপার্চার এয়ারফিল্ডের ওয়েদার এবং ডেস্টিনেশনে যাচ্ছি ডেস্টিনেশন এয়ারফিল্ডের ওয়েদার সব কিছু আমাকে সাপোর্ট করে কিনা এই ফ্লাইটটা অপারেট করার জন্য, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। আর আমরা যারা এই প্রফেশনে আছি তাদের জন্য আমাদের একটা মানে কমন, সবাই জানেন যে আমাদের জন্য কিন্তু টেক অফটা হচ্ছে অপশনাল, বাট ল্যান্ডিংটা কিন্তু ম্যান্ডেটরি। অনেক ধন্যবাদ। থেরাপ বিডি এবং ওরিয়ন গ্রুপ দুটি কর্পোরেট হাউসের জন্য শুভকামনা রইল আপনাদের এই টুর্নামেন্টের জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং স্পেশালি জিটিভিকেও ধন্যবাদ এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে বলতে চাই আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন জিটিভির পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চালু রয়েছে জিটিভি ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ভিজিট করতে পারেন কিংবা লাইক দিতে পারেন। এছাড়া আমাদের অনুষ্ঠান এই সন্ধ্যায় আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক এই সন্ধ্যায় জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391 021 থেকে 25 পর্যন্ত। ইমেইল করতে পারেন এই সন্ধ্যায় @gazetv.com। দেখা হবে আগামী পর্বে আপনাদের পছন্দের কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।